নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কোনো জিনিসকে যদি একবার অভ্যেসে পরিণত করে ফেলা যায় তাহলে সেই কাজটা করতে কিন্তু পরে আর চাপের ব্যাপার থাকে না। সেটা ধীরে ধীরে রুটিন হয়ে যায় আমাদের। সকালে ঘুম থেকে উঠে জলের সাথে চিয়া সিডস খাওয়াটা এখন আমার অভ্যেসে দাঁড়িয়েছে। যখন বাড়িতে থাকি না তখন তো আর খাওয়া হয় না, তখন মনে হয় কি যেন একটা মিস করে গেছি। কিন্তু যখন বাড়িতে থাকি তখন তো জলের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিডস খাবই। প্রথম প্রথম গা গুলিয়ে আসতো, কিন্তু এখন আর তা হয় না। আর এখন একটু বেশি পরিমাণেই সকালে উঠে জল খাওয়ার চেষ্টা করি, প্রায় হাফ লিটার মতো জল। এই যে গ্লাসটা হাফ লিটারের, তো এতটা জল খেলে গা গুলিয়ে আসাটা স্বাভাবিক, তাই টেস্টটা চেঞ্জ করার জন্য আমি লেবুর রস আর মধু মিশিয়ে নিই যেন অনেকটা পরিমাণে জলটা খেতে পারি। তো এখানে দেখো বসে বসে প্রায় হাফ লিটার জল সকাল সকাল খেয়ে নিলাম। আর অনেকটা পরিমাণে জল খেলে কিন্তু সকালটা বেশ ভালো দিয়েই শুরু হয়। আজকের ওয়েদারটা ঠান্ডা হাওয়া, যতই ভাবছি শীতটা চলে যাবে শীতটা আর যাচ্ছে না, ঠান্ডা হাওয়া চলছেই। দেখো বাইরের অবস্থা, কি হাওয়া বইছে। একঘেয়েমি কাটানোর জন্য ঘরে নানা রকম তো পরিবর্তন আমি করতেই থাকি। যখন যেইভাবে মন চায় তখন সেইভাবেই ঘরটাকে সাজিয়ে নিই। একঘেয়েটা শুধু কিন্তু মনের না, চোখেরও একঘেয়েমি দেখবে। কোনো জিনিস যদি এক জায়গায় একই রকমভাবে অনেক দিন ধরে দেখি তাহলে কেমন যেন একটা মনে হয়। মাঝে মাঝে একটু অন্যরকমভাবে সাজিয়ে গুজিয়ে রাখলে নিজেরও ভালো লাগে। তো ডাইনিং টেবিলের কভারটা এখানে পাল্টে নিচ্ছি। সকালবেলা তো অনেক রকমের কাজ থাকে, সত্যি কথা বলতে সব কাজ যদি ঘুম থেকে উঠে দেখাতে পারতাম তাহলে তো হয়েই যেত। তাহলে বোঝাতে পারতাম আসলেই একা হাতে কি কি কাজ করতে হয় আর কতটা দিক সামলে তারপরেই এই তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসি। আসলে এতটা চাপের ব্যাপার সব কিছু, সেটা বলে বোঝানোর নয়। তো যাই হোক, কিছুদিন থেকে না কিছুই খেতে ভালো লাগে না। মানে রান্না বান্না করি কিন্তু মুখে টেস্ট পাই না। হয়তো অনেকটা সর্দিতে ভুগেছিলাম, জ্বরে ভুগেছিলাম, তার জন্যও হতে পারে। তো আজকে কেন যেন একটু ঝাল ঝাল করে অনেক কিছুর ভর্তা খেতে ইচ্ছে করছে, তার সাথে ফ্যান ভাত। আর বাইরের ওয়েদারটা তো দেখলেই। তো আগে আয়ুষ্মানের বাবাকে জিজ্ঞেস করে নিলাম যে ও তো অফিসে যাবে, তো কি এগুলো খেয়ে যেতে পারবে কিনা, কারণ সারাদিন তো আর বাড়িতে থাকবে না। তো সেই বুঝেই রান্নাটা সকালবেলা চাপাই। তো বলল তুমি যেটা রান্না করবে সেটাই খেয়ে যাব, কোনো অসুবিধে নেই। তো এখানে একটু ঝাল ঝাল করে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কাটা আসলে আমাদের ঘরে কেউ তেমন খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে। ওরা যেহেতু খায় না তাই খুব একটা ব্যবহার করি না রান্নাতে, কারণ ছেলে তো একদমই ঝাল খেতে পারে না। তো এখানে দেখো শিম দিয়েছিলাম সেদ্ধ, আলু আর মিষ্টি কুমড়ো। তো এগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, কিন্তু তারপরে জলগুলো ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখনও অনেকটা গরম আছে। আর আলু যদি গরম গরম না মাখি তাহলে পরে যেন কেমন একটা আঠা আঠা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এখানে বেশ ঝাল ঝাল করেই কিন্তু ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। ভর্তা বা সেদ্ধ যাই বলো না কেন, মিষ্টি কুমড়ো সেদ্ধ তো আমার এইভাবে খুবই ভালো লাগে ফ্যান ভাতের সাথে। তার সাথে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সকালবেলা আমি চেষ্টা করি ভাতটা না খাওয়ারই, কারণ ভাত খেলে ৩ বেলা শরীরের অবস্থা তো খারাপ হয়ে যায়। তারপরেও আর কি মাঝে মাঝে ইচ্ছে করে খেতে। আর একার জন্য আজ আর কী বানাবো, বাইরের ওয়েদারটাও একটু কেমন কেমন মনে হচ্ছিল, আর ভালো লাগছিল না বেশি কাজকর্ম করতে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের যা পরিষ্কারের পরিচ্ছন্নের কাজগুলো করেছি, ঘরটর ঝেড়ে মুছে টুছে তারপরেই রান্নাবান্না করতে এসেছি। তো সকালে এই তো ফ্যান ভাত করেছি, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত রান্না করলাম। আর এই যে চালের ভাতটা এত
সুন্দর একটা ফ্লেভার, একটা গন্ধ থাকে না, খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে শীতকালে মাঝে মাঝে মা এরকম ফ্যান ভাত, তারপরে বিভিন্ন রকমের সবজি সেদ্ধ, ঘি, তার সাথে ডিম সেদ্ধ করতো। ছোটোবেলা থেকেই খেতাম আর খুব ভালো লাগতো। আর এখনও আমি এরকম মাঝে মাঝে বানাই, কিন্তু এখনকার বাচ্চাদের কি হয়েছে জানি না, আয়ুষ্মান খুব একটা এই ধরনের খাবার খেতে ভালোবাসে না। তো ওকে আমি জোর করেই খাওয়াচ্ছি। আর যেটা হয়েছে, ওর একটা দাঁত পড়ে গেছে সকাল সকাল। তো যার জন্য ও ভীষণই বিরক্ত, কেন দাঁতটা পড়ে গেল। আর দাঁত পড়ে গেলে স্বাভাবিক ব্যাপার, মাড়িটা একটু ব্যথাও করে। তো যার জন্য ও খুব অস্বস্তিতে ছিল। দেখি বাবা, দেখি তোমার দাঁতটা, দেখি। কে নিয়ে নিল বাবা তোমার দাঁতটা? মাউস নিয়ে নিল। র্যাবিটের মতো দাঁত হবে? র্যাবিটের মতো দাঁত হলে তো তোমার র্যাবিটকে দিতে হবে দাঁত, তুমি তো মাউসকে দিয়ে দিছো। দেখি 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 কি করো। ও যখন একটুখানি ব্যথা পায় বা একটু কষ্ট পায়, ওকে যদি খুব ভালো করে জড়িয়ে ধরে আদর করা যায়, ব্যাস তাহলেই ও ভীষণ শান্তি পায়। এখনকার বাচ্চারা তো সারাদিন ঘরে মায়ের সাথেই থাকে, তাই আমরা মায়েরা কিন্তু সন্তানদের সাথে একটু বন্ধুর মতো যদি ব্যবহার করি, তাহলে দেখবে ওরা আমাদের সাথে মানে একদম বন্ধুর মতনই হয়ে যায়। আমি আয়ুষ্মানের সাথে সব সময় চেষ্টা করি একদম বন্ধুর মতো মেশার, ওর যেন প্রত্যেকটা কথা আমাকে এসে বলতে পারে। আমি কখনোই কোনো গল্প যদি ও আমার কাছে করে, আমি ওকে বকা দিই না যে তুমি কেন এই কথাটা আমাকে বললে, এই কথাটা বলবে না, আমি সেটা করি না। প্রত্যেকটা কথা ও যেটা যেটা বলতে চায় আমাকে বললে সেটা আমি বুঝতে পারি যে ওর মনের ভেতরে কি চলছে বা ও কি ধরনের কথাগুলো ভাবে, সেগুলো কিন্তু জানা খুব দরকার। যদি বাচ্চাদেরকে আমরা বকাবকি করে দেই যে না এই কথাটা তুমি আর বলবে না, আমি শুনবো না, তাহলে কিন্তু ও পরবর্তীতে সেই কথাগুলো আর শেয়ার করবে না। আর আমাদেরও কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে। যার জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করি ও স্কুলে গেলে বা ও যখন বাইরে যায়, কি হলো না হলো সব ঘটনাগুলো খুব ভালোভাবে জানার। আর হ্যাঁ, বাচ্চাদেরকে শাসন করারও তো অনেক প্রয়োজন থাকে। একটা সময় আমি ওকে মারও দিতাম, কিন্তু এখন বড় হচ্ছে, হয় না, যত বাচ্চারা বড় হয় তত মারধর করাটা ঠিক না। একটা বয়স পর্যন্ত মার দেওয়াটা বা বকাবকি করাটা ঠিক আছে, কিন্তু সময়ের সাথে সাথে আবার সব কিছু পরিবর্তনও হয়ে যায়। এখন আর ওর গায়ে হাত তোলার বা সেইভাবে বকা দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। এখন ও অনেকটাই বুঝদার হয়ে গেছে। আর মারা বা বকাটাও একটা সীমিত পর্যায় পর্যন্ত, খুব এক্সট্রিম পর্যায়ে বাচ্চাদের বকা বা না মারাই ভালো। কিন্তু হয়ে যায় না, মায়েদের অনেক সময় মাথাটা ভীষণ গরম হয়ে যায়, হয়তো সেদিন খুব বেশি পড়ে যায়। যেমন আমাদের ছোটোবেলা হতো, আমি যদি আমাকে চিন্তা করি, আমার বাবা আমাকে কখনোই মারেনি, কিন্তু আমি আমার মায়ের কাছে এক্সট্রিম পর্যায়ে মার খেয়েছি। তো সেই মারগুলো একরকম ছিল, কিন্তু এখনকার দিনে আমরা মায়েরা আমাদের বাচ্চাদেরকে কিন্তু সেইভাবে আর মারতে পারি না বা প্রয়োজনও হয় না। কিন্তু আমাদের ছোটোবেলার কথা যদি ভাবি, তাহলে কিন্তু সেটা একদম মানে কি বলবো, খুব বেশি ভয়ানক ছিল। কারণ আমরা প্রচুর মার খেতাম বড় বড় লাঠি দিয়ে, বা জিনিস ছুঁড়েও মার খেয়েছি, যে জিনিস ছুঁড়ে মেরেছে। আর আমরা দুষ্টামিও অনেক করতাম সেই সময়টা। আর সেই দিনগুলো তখন তো খুব খারাপ লাগতো। এখন খুব মিস করি মায়ের হাতের মারটাও, মনে হয় খুব মিস করি যে মা যদি আগের মতো একটু বকা দিত বা মারতো। তো আসলে যখন বড় হয়ে যাই আমরা অনেক কিছু বুঝতে শিখি। আর সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু, যেটা তখন ভয়ানক ছিল, এখন সেগুলো মধুর হয়ে গেছে। বাচ্চারা যেহেতু এখন বাইরে সেইভাবে সময় কাটাতে পারে না, তাই মায়েদের সাথে যদি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে কিন্তু মায়েদেরকে ওরা সব শেয়ার করতে পারে, ওদেরও ভালো লাগে, মনের ওপর অনেকটা কথা বোঝা হয়ে থাকে না। আর আমরাও কিন্তু ওদের থেকে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি ওদেরকে। কথা বলতে বলতে দুপুরের রান্না বেশ অনেকটাই এগিয়ে নিয়েছি। এগুলো তিস্তা নদীর বৈরালি মাছ, আর এই মাছগুলো একটু অন্যরকমভাবে আজকে রান্না করব। আর বড় মাছ নিয়ে এসেছিল, তো ভাবলাম যে বড় মাছ তো ঝোল করা হবেই, তো ছোট মাছগুলো একটু অন্যরকমভাবে রান্না করি। সর্ষে, রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একটু লবণ দিয়ে, যেন তেতো না হয় সর্ষেটা। আর এদিকে দেখো, এখন এটা টিফিন বক্সের মধ্যে ভাপা রান্না করব। যেমনভাবে ইলিশ মাছের ভাপা রান্না করি, ঠিক তেমনভাবেই এটা ভাপেই হবে। আর মাছটা খুব তাড়াতাড়ি যেহেতু সেদ্ধ হয়ে যায়, একদম নরম, তাই বেশি সময়ও লাগবে না। সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, কারণ গ্রেভিটা একটু মাখা মাখা হলে ভালো লাগবে। 10 মিনিটের মতো স্টিমে বসিয়ে রান্নাটা করে নেব।
আমার এই ধরনের ব্লগগুলো বা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলো শেয়ারও করতে পারো। মায়াপুরে ঘুরতে গিয়ে কি কি এনেছিলাম সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এতই অসুস্থ ছিলাম যে সব কিছু মাথা থেকে বেরিয়ে গেছে। তো ভাবলাম একবার দেখিয়ে দিই কী কী এনেছিলাম। যদিও ঠাকুরের কিছু জিনিস কিনেছিলাম, তার সাথে এই তো কিনেছিলাম শাড়ি। ঠাকুরের জিনিসগুলো মোটামুটি ব্যবহার করা শুরু করে দিয়েছি, কিন্তু শাড়িগুলো এখনও পরা হয়নি। এই তো একটা জর্জেট শাড়ি, তো এরকম ৩ রকমের ৩টে জর্জেট শাড়ি কিনেছি। আর মায়াপুরে এরকম ধরনের জর্জেট শাড়িগুলোই দেখলাম খুব বেশি পাওয়া যায়, শিফনের, আর খুবই লাইট ওয়েট, দেখতেও ভীষণ সুন্দর, পরলেও খুব ভালো লাগে। তো যার জন্য ৩টে পছন্দ করে নিয়েছি। তো এই যে শাড়িটা, এটা ভেবেছি মাকে দেব। এখনও দেওয়া হয়ে ওঠেনি আসলে। বাড়িতে গিয়েছিলাম কিন্তু নিতে ভুলে গেছি। তো এই যে তারপরে আরেকটা ইয়েলো কালারের, এটাও কিন্তু খুব সুন্দর। তো ভেবেছিলাম এটা আমি নিজের জন্যই রাখবো। তো এটাও এখনও পরা হয়নি। আর ভেবেছিলাম সরস্বতী পুজোতে পরবো, কিন্তু তোমাদের দাদা বলল না, জামদানি পরো। ও সবসময় জামদানিটাই পছন্দ করে, যার জন্য অকেশনালি জামদানি পরতে বলে। তো ভেবেছিলাম যে যাই হোক, সামনে যদি কোনো কিছু থাকে শাড়ি পরার মতো জায়গা, তখন পরবো। আর জর্জেটগুলো সত্যি এত সুন্দর, এত ভালো দেখতে, যার জন্যই কেনা। যদিও আমি শাড়ি খুব একটা বেশি পরি না। আর এই তো এই শাড়িটা একটুখানি অন্যরকম, এটাও জর্জেট, কিন্তু রাবার প্রিন্টের যেই জর্জেটগুলো হয় ঠিক অনেকটা ওরকম। চারিদিকে দেখো এরকম সোনালী কালারের পাড় দেওয়া আছে, সরু বর্ডার করা আছে, আর এরকম বডিটাতে ছোট ছোট আর কি প্রিন্ট করা আছে। এই শাড়িটাও ভীষণ সুন্দর। তো কোনো শাড়ির সাথেই আসলে ব্লাউজ ম্যাচিং করে কেনা হয়নি, এখনও যেইভাবে কিনে নিয়ে এসেছিলাম ঠিক সেইভাবেই রাখা আছে। তো এই তো দেখো শাড়িগুলো ঠিক কেমন। এর আগের দিন আমার মনটা এত খারাপ ছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। আর সেই ব্লগটা তো তোমাদের দাদাও দেখেছিল, টাইটেলটা। ও বলছে যে তোমার এত কিসের মন খারাপ যে তুমি সেটা আমাকে বলতে পারো না। তো আসলে সেই কথাটা শুনেই মনটা ভালো হয়ে গেছিল। একটা সঠিক জীবনসঙ্গী যদি থাকে তাহলে সত্যি সব দুঃখকে জয় করে নেওয়া যায়, কোনো কষ্টকে আর কষ্টই মনে হয় না। তো আয়ুষ্মানের বাবা ঠিক এমন একটা মানুষ, কষ্ট যদি থাকি তারপরেও ওর মুখের দিকে তাকালে বা ওর মুখের কথাটা শুনলে কষ্টটা ভুলে যাই। তো শাড়িগুলো কেমন হয়েছে জানি না, পছন্দ করে তো কিনেছি। আমি আবার যখন যেটা কিনি পরে আর সেটা পছন্দ হয় না। দেরিতে ঘুম থেকে উঠেছি, কিন্তু আজকে আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে। ভালো লাগে না তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে? আর এত দেরি হয়ে গেছিল, খুব টেনশন হচ্ছিল যে কি করব না করব, কিন্তু এমন এমন রান্নাগুলো করলাম যেগুলো করতে একটুও সময় লাগলো না। তো যাই হোক, এখন তো মাছটা রান্না হচ্ছে। আর বড় মাছ যেটা কাতলা মাছ ছিল সেটা ভাজা করেছি, ডালের সাথে মাছ ভাজা ভালো লাগবে। আর মাছের একটা তো রেসিপি করলাম, আর কিছু লাগবে না। আর সকালে যে ভর্তাগুলো করেছিলাম সেগুলো অনেকটা করে আবার রয়ে গেছে। তো এত কিছু খাবার কে খাবে? আয়ুষ্মানের বাবা তো দুপুরে নেই, দেখাচ্ছি দাঁড়াও। ও তো অফিসে চলে গেছে, আমরা দুজন আর কত খাবো? এই যে কতটা করে দেখো ভর্তা রয়ে গেছে। তো যার জন্য আর বড় মাছটা রান্না করলাম না। 10 মিনিটের মতো মাছটা রান্না করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু এতটাই গরম আসলে খুব একটা ঠান্ডা হয়নি। তারপরেও ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, কারণ আয়ুষ্মানকে স্নান করানো হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দেব, তারপরে নিজে স্নান করতে যাব। তো হাতে তেমন সময়ও ছিল না, তাই আর অপেক্ষা করতে পারছিলাম না। আর মাছটা দেখো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, যদিও এগুলো খুব নরম, নদীর মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু পুঁটি মাছ দিয়েও খুব ভালো লাগে, যদিও এটা পুঁটি মাছ দিয়েই করি বেশিরভাগ সময়, তারপরেও আজকে এইভাবে করলাম, খেতে খুব ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছিল। আর এই রেসিপিগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর তার সাথে তো দুপুরের মেনুতে ছিল পালং শাক দিয়ে মুসুর ডাল, সেটা তো দেখালামই। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থেকো সবাই।